সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় ইসলামী দলগুলোর ঐক্য। প্রিয় দর্শক, আপনারা জানেন রাজনৈতিক ঠিক 5 আগস্টের পর রাজনৈতিক দলগুলোর যে মুভমেন্ট এবং সব মিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা এবং বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের যে স্বপ্ন শিক্ষার্থীরা দেখছেন, সেই বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বেশি। সেই প্রসঙ্গেই আজকে ইসলামিক দলগুলোর ঐক্য নিয়ে আমরা আলোচনা করার জন্য 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমে পরিচিত হইনি, আমার একেবারে শেষে রয়েছেন শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাকে স্বাগত। মাঝখানে রয়েছেন আমাদের মধ্যমণি মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, এবং আমার একেবারে ডান পাশে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব ইয়াসিন আরাফাত। আপনাদের 3 জনকে স্বাগত এশিয়ান টেলিভিশনের টেবিল টকে। আসসালামু আলাইকুম। আমরা একেবারে শেষ থেকে শুরু করতে চাই। আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে সব থেকে আলোচিত ইসলামিক দলগুলোর ঐক্য, যেটি দীর্ঘদিনের প্রত্যাশার জায়গা ছিল, এবং সেই জায়গায় আমরা দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির মহোদয় তিনি আপনাদের দলীয় শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকের সম্ভাবনা যদি আমরা সাধারণ মানুষকে বলতে চাই, সেটি আসলে কোন দিকে গড়াচ্ছে? ইসলামপন্থীরা আগে থেকে ঐক্যবদ্ধ আছে, একই লক্ষ্য উদ্দেশ্যে কাজ করছি, এবং আমাদের পারস্পরিক সম্পর্ক সবসময় মধুর ছিল, সম্মানের ছিল, শ্রদ্ধার ছিল। হ্যাঁ, রাজনীতিতে গিয়ে আমরা এক একজন এক একটা অ্যাপ্রোচে ইসলামকে উপস্থাপন করতাম, কেউ দাওয়াতি স্টাইলে, কেউ সুফিবাদী স্টাইলে, কেউ যৌক্তিক স্টাইলে। তো এটা আসলে বিভেদ না, এক ধরনের বৈচিত্র্য এটা ছিল। তো সাম্প্রতিককালে যেটা হয়েছে যে নির্বাচন সামনে আসছে, নির্বাচন ইসলামপন্থীরা একতাবদ্ধ হয়ে আসলে নির্বাচন করা হয় নাই বাংলাদেশের ইতিহাস নানা কারণে। তো এবার যেহেতু ইলেকশনটা যথেষ্ট সুন্দর হবে বলে বিশ্বাস করা যাচ্ছে এখন পর্যন্ত, তো আমাদের সবার একটা প্রচেষ্টা হলো যে এবার ইলেকশনটা যেন ইসলামপন্থী ভোটগুলো যেন একসাথে থাকে, সেই চেষ্টা ছিল। তারই অংশ হিসাবে আমাদের পরস্পরের মধ্যে আলোচনা নানাভাবেই হচ্ছিল, ভেতরে বাইরে নানাভাবেই হচ্ছিল। তো জামাতের মোহতারাম আমির তিনি বরিশালে একটা প্রোগ্রামে, জামাতের সদস্য সম্মেলন ছিল বোধহয়, সেখানে তিনি গিয়েছেন। তো চরমোনাই বরিশাল শহরের কাছাকাছি একটা জায়গা, জামাতের নেতৃবৃন্দ বিশেষ করে মোহতারাম আমিরই আগ্রহ দেখিয়েছেন যে বরিশাল যাব, তো চরমোনাইতে যাওয়া। তো সেই আগ্রহ আমাদেরকে আমরা জানার পরে আমাদের আমিরও সেখানে তিনি ছিলেন। তো একটা চমৎকার সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। এবং আপনি জানেন তো জামাতের মোহতারাম আমির তার ব্যবহার অমায়িক, এত সাহাবায়ে কেরামের আচরণ মাধুর্যকে মনে করায়, সেটা তো আছেই। সাথে আমাদের মোহতারাম আমিরও আপ্যায়নের জন্য বেশ বিখ্যাত। তো সুন্দর একটা আলোচনা। মুসলমানদের চরিত্রই তো এরকম হওয়া উচিত, যাতে তাদের আচরণে আখলাকে যেন মনে হয় যে রাসূলের সেই পথেই তারা চলছে, এরকমই তো বিষয়। এরকমই, সেটা জামাতের মোহতারাম আমিরের থেকেও এবং আমাদের আমিরের থেকেও, মানে আলোচনা দেখলে বুঝবেন, হাঁটা চলা দেখুন দুইজনই দুইজনকে আসলে মানে মিটিয়ে দিতে চাচ্ছেন, দুইজনই আরেকজনকে আগায় দিতে চাইতেছেন। কোরআন সে বিখ্যাত আয়াত সিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সবসময় একজনকে সম্মান করে আগায় দেওয়া। তো সেটা দুই আমিরের মধ্যেই এত চমৎকার ছিলেন যে এটা একটা আদর্শ হতে পারে যে দুইজন রাজনৈতিক দল, তাদেরকে দৃশ্যত মনে হয়, যারা এক কাতারে নাই, যাদের মধ্যে ঐক্যর কথা আসতেছে, তাদের আচরণ পরস্পর এত চমৎকার ছিল, যেটা এই দুই মোহতারাম আমিরের আচরণ থেকে একটা দৃষ্টান্ত হতে পারে। জনাব ইয়াসিন আরাফাত, বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এবং যেখানে আমরা দীর্ঘদিন সাধারণ মানুষের প্রত্যাশা শুনেছি, গণমাধ্যম কর্মীরা, যে ইসলামিক দলগুলো এত আসলে সংখ্যাগরিষ্ঠতার জায়গায় তারা কেন কাজ করতে পারেনি, ওই আলোচনায় আমি যাব না। কেননা যেহেতু বৈঠক হয়েছে, আপনারা একসাথে বসেছেন, এবং সেই জায়গা দেরিতে হলেও সেটি হয়েছে, এবং সেই জায়গা থেকে কতটুকু আশাবাদী আসলে বাংলাদেশ জামাত ইসলামী, বাকি দলগুলো যেগুলো রয়েছে ইসলামী, সেগুলোর ব্যাপারে আপনাদের আসলে কী ধরনের কার্যক্রম পরিচালনা করার প্রত্যাশা রয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এশিয়ান টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা সহ আমার সাথে যারা আজকে আলোচকবৃন্দ এবং সম্মানিত সঞ্চালক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশ বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে সবাই ধর্ম পালনের দিক থেকে সবচেয়ে বেশি ইসলামকে ভালোবাসে, ইসলামী জীবন আচরণকে নিজেদের খুব কাছের হিসাবে গ্রহণ করে ইসলামী মনোভাবাপন্ন হিসেবে এই দেশে বসবাস করতে চায়। তার পাশাপাশি এদেশের আলেম ওলামা যারা, ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা, তাদেরকে খুব শ্রদ্ধার জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে এদেশের মানুষ দেখে। সেই জায়গা থেকে এদেশের মানুষ সবসময় প্রত্যাশা করত যে ইসলামী সকল দল এক হয়ে যদি রাষ্ট্র পরিচালনায়, নির্বাচন ব্যবস্থাপনা যদি এগিয়ে আসে, তাহলে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিবে। বাংলাদেশের অবস্থা জানেন, ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়ার কারণে
এই ইসলামিক দলগুলো যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, দেশি বিদেশি বহু ধরনের প্রপাগান্ডা ষড়যন্ত্র সবসময় ছিল। আমরা কখনো কাছাকাছি আসলেই দেখা যায় এক এক ধরনের প্রপাগান্ডা শুরু হয়ে যায়, কথাবার্তা শুরু হয়ে যায়। 1978 সালে জামাত ইসলামের সাবেক আমির শহীদ অধ্যাপক গোলাম আজম তিনি মাহে রমজানে যখন এতেকাফে ছিলেন তখন তিনি একটি পুস্তিকা রচনা করেন, ইসলামী ঐক্য ইসলামী আন্দোলন। এই পুস্তিকাটির মাধ্যমে তিনি একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে আমরা বহু বছর ধরে এদেশে বিভিন্ন মত পথের মানুষের অধীনে রাষ্ট্র পরিচালনা দেখেছি। সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা রাষ্ট্র পরিচালনার জন্য যদি একটি ব্যালটের ব্যবস্থা করতে পারি, একটি জোটের ব্যবস্থা করতে পারি, একটা ইসলামী ঐক্য সৃষ্টি করতে পারি, জনগণের মধ্যে আশার সঞ্চার হবে। তিনি সেই পুস্তিকাটি রচনা করে সম্মানের পীর তৎকালীন এবং তাবলিগ জামাতের ইস্তেমার মাঠ পর্যন্ত সকল আলেম ওলামার কাছে সেই পুস্তিকাটি প্রেরণ করেছেন এবং আলহামদুলিল্লাহ সেই পুস্তিকার পরিপ্রেক্ষিতে আশানুরূপ সাড়াও পাওয়া যায়। কিন্তু এই ঐক্যটা বা এই প্রক্রিয়াটা বেশিদূর অগ্রসর হয়নি। কত দূরে গিয়েছিল? এরপর বিভিন্ন ধরনের মিটিং বা প্রোগ্রাম হয়েছিল। এর পরবর্তীতে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী তিনি মাসিক মদিনার সম্পাদক জনাব মহিউদ্দিন খান সহ বিভিন্ন পর্যায়ে আরও আলাপ আলোচনা হয়েছে। ইসলামী ঐক্য জোটের তৎকালীন চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক জামাত ইসলামী রোকন সম্মেলনে এসেছিলেন। বিভিন্ন সময় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটা ঐক্য প্রক্রিয়া প্রচেষ্টার চেষ্টা হয়েছিল। কিন্তু এই 24-এর ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে ফেসিবাদ মুক্ত হওয়ার পরে এদেশের সর্বপর্যায়ের মানুষ, আপনি ফেসবুকে দেখলে সোশ্যাল মিডিয়া দেখলে দেখতে পাবেন, একজন রিক্সা চালক, একজন ব্যবসায়ী, চাকরিজীবী, চা দোকানদার, প্রত্যেকে বলছেন যে আমরা বিভিন্ন আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, স্বৈরাচারের শাসন দেখেছি, তত্ত্বাবধায়কের শাসন দেখেছি। ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় এবং যদি আজকে যে দুর্নীতি, দুঃশাসন, দখলবাজি, এই ধরনের যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার জায়গায় এদেশের মানুষ বিশ্বাস করে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে দেশের মানুষ শান্তি পাবে, কল্যাণ পাবে, সমৃদ্ধি পাবে, একটি সুন্দর রাষ্ট্র পাবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে যেহেতু জনগণের আবেদন আছে, এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি দেখেছি প্রত্যেক ইসলামী রাজনৈতিক দল ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে। প্রত্যেকের জায়গা থেকে বলার চেষ্টা করেছে তারাও এই ঐক্য প্রক্রিয়ায় অংশীদার হতে চায়। ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রাম আদি দেখেন, আজকে জামাত ইসলামের আমির চরমনায় একটা বরিশালের প্রোগ্রামে গিয়ে চরমনায় আমির সাথে দেখা করেছেন। তাদের যে আন্তরিকতা, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা গেছে, এটা জাতিকে আশান্বিত করেছে। আমার বিশ্বাস এটা শুধুমাত্র দেখা সাক্ষাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং জাতির প্রত্যাশার জায়গায় প্রত্যাশা পূরণে এই বৃহৎ ইসলামী দলগুলো এবং অন্যান্য ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে আরও অন্যান্য ইসলামিক দল তারাও তাদের জায়গা থেকে জামাত ইসলামের অফিসে এসেছেন, দেখা সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, তারাও এই আকুতিগুলো পেশ করেছেন। আমরা আশাবাদী যে যদি সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এদেশের জনগণ ইসলাম পক্ষের মানুষকে ম্যান্ডেট দিবে। এক্ষেত্রে যত ধরনের ষড়যন্ত্র হোক, প্রপাগান্ডা হোক, যত কিছু হোক না কেন, আমার বিশ্বাস ইসলামী দল চিন্তা করলে আরো প্রশ্ন নিয়ে আসবো এবং আমরা জানতে চাইবো যে ইসলামের সাথে রাজনীতি নিয়ে অনেকেই বক্তব্য দেওয়ার চেষ্টা করে যে আসলে ইসলামী দল করলে রাজনীতি করা যাবে না বা এরকম অনেক প্রশ্ন আছে। আমি জনাব শহীদুল ইসলাম আপনার কাছে যেতে চাই। আপনি গণমাধ্যম কর্মীদের মুখপাত্র, আমরা আপনাকে বলি, আমরা যেহেতু গণমাধ্যম বার্গেনিং অথরিটি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং সেখান থেকে আসলে আমরা দেখেছি যে গণমাধ্যমের একটি ভূমিকা রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং সেই জায়গায় আমরা যদি বলি যে এর আগে আমরা যখন যেমনটি দেখেছি যে ইসলামী দলগুলোকে নিয়ে নানা ধরনের প্রপাগান্ডা হয়েছে, এবং বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমরা দেখেছি যে ইসলামী দলগুলোর বিরুদ্ধে করা হয়েছে। সেই জায়গা থেকে এই যে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রচেষ্টা, এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে টেবিল টকের আয়োজনের জন্য। তো দর্শকদের ধন্যবাদ জানানোর সাথে পাশাপাশি আমি আমার দুইজন সহ আলোচক আছেন, এই প্রজন্মের নতুন প্রজন্মের রাজনীতিক, দুইজনেই তুখোর রাজনীতিক। একজন আমার বাম পাশে আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব ইয়াসিন আরাফাত, এবং আমার ডান পাশে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক জনাব ফজলুল করিম মারুফ। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দুজনেরই আলোচনা শুনছিলাম। তো প্রথমেই আমি যেই কথাটি বলতে চাই ওনাদের সাথে, সেটি হচ্ছে যে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে এই ঐক্যের যে রাজনীতির আভাস যেটি পাওয়া যাচ্ছে এটিকে আমি কিভাবে দেখি। তো আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমরা যেটি অতীতে দেখেছি এবং এই 24-এর জুলাই বিপ্লবের পরে যে রাজনীতিতে একটি নতুন ডাইমেনশনের একটি আভাস পাওয়া যাচ্ছে,
এবং এই ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্যের একটা আভাস পাওয়া যাচ্ছে, তার প্রমাণটা আমরা সর্বশেষ যে ঘটনাটি দেখলাম সেটি হচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির বরিশাল গিয়ে ইসলামী আন্দোলনের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন, তার বোধহয় তার এলাকায় গিয়ে, তার বাড়িতে গিয়ে। এটি জামাতের আমিরের যে উদার মানসিকতা তার একটি প্রকাশ। তো আমি জামাতের আমিরকে যতটুকু জানি, তিনি এই প্রজন্মের রাজনীতিকদের মধ্যে তিনি যে একটি নতুন ডাইমেনশন আনার চেষ্টা করছেন, সেটি হচ্ছে যে তিনি এর আগে জামাতের আমির হওয়ার আগে তিনি একটা সময় সিলেটে রাজনীতি করেছেন। আমরা যদি সেই জায়গাটাতে যাই তাহলে আমরা দেখব যে উনি আসলে প্রকৃতিগতভাবে, আমরা যদি বলি জেনেটিক্যালি, উনি একজন রাজনীতিক এবং জাতীয় রাজনীতিক হওয়ার জন্য যে চরিত্র, সেই চরিত্রটি ওনার মধ্যে আছে। তার প্রমাণ হচ্ছে যে সিলেটে উনি যতদিন আন্দোলন করেছেন, সারা বাংলাদেশে একটা বিভেদের রাজনীতি ছিল সব জায়গায়। যারা ক্ষমতায় ছিলেন, আমরা যাদেরকে ফ্যাসিবাদী শাসক বলি, তারা এদেশের রাজনীতিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্য নানা ষড়যন্ত্র করেছেন। তো সেই সময়টায় উনি যখন সিলেটে রাজনীতি করেছেন, সেই সারা দেশের বিভেদের রাজনীতি সিলেটে অতটা প্রভাব ফেলতে পারেনি। সিলেটে একটু ঐক্যের রাজনীতি তিনি করেছেন, সেখানে সব দলের সাথে তার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তো সেখান থেকে বোঝা যায় যে উনি আসলে বাংলাদেশে এই যে আজকে যেই অনেকে বলেন যে এটি হয়তো নতুন করে একটি ঐক্য তৈরি করবার তিনি একটা নতুন চেষ্টা করছেন, আমি মনে করি যে উনি প্রকৃতিগতভাবেই উনি সবাইকে নিয়ে, সব মতপথের রাজনীতিকদের নিয়ে, ইসলামী আন্দোলনের ইসলামী সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে চান উনি। সেটার প্রমাণটা উনি রেখেছেন চরমনাইতে গিয়ে। তো আমার মনে হয় এটি জাতিকে নতুন করে আশা জাগাবে। কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের শাসন দেখেছে। তো আমরা যদি ৭১-এর পর থেকে দেখি, আজকে ২০২৫ সাল চলতেছে, এই ৫৪ বছরের যে এদেশের রাজনীতি, যারা শাসন করেছেন, এদেশের শাসন এদেশের মানুষ দেখেছে। তো এখন নতুন করে একটি আওয়াজ উঠছে সমাজে, আমরা যেটি দেখতে পাই যে আমরা অনেককে দেখেছি, তো জাতীয় পার্টিকে দেখেছি, বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, এবার ইসলামপন্থীদেরকে দেখতে চাই। সেরকম একটি আওয়াজ চারিদিক থেকে উঠতে পারে এবং সেটির আভাস আমরা এজন্য পাচ্ছি যে ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্যের আভাস আমরা পাচ্ছি, আমার মনে হয় এটি সত্যিকার অর্থে একটি ঐক্য তৈরি হবে। আমি একটু যোগ করতে চাই, আপনি যেমনটা বলছেন যে আসলে ঐক্যের যে আভাস, এটি আশাবাদ জাগাচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু আমরা দেখেছি যে আসলে মুসলমানদেরকে এক ধরনের সাধারণ মানুষের কাছে ফোবিয়া, ইসলামোফোবিয়া ক্রিয়েট করার জন্য পশ্চিমা বিশ্বে একটা ষড়যন্ত্র হয়েছিল। আমি যদি ওসামা বিন লাদেনের কথা বলি, সেখান থেকে যদি আমি এই পর্যন্ত আসি, যে আগামী দিনগুলোতে যে বড় চ্যালেঞ্জ হবে, এই দলগুলো যখনই ঐক্য করে সামনে এগিয়ে যেতে যাবে, তখন এই ধরনের কোনো প্রোপাগান্ডা বা কোনো ধরনের ষড়যন্ত্র হবে না, এরকম নিশ্চয়তা কি আছে বাংলাদেশে? কোনো নিশ্চয়তা নেই, এটি হবে। এটি যে ইসলাম ফোবিয়া তৈরি করবার জন্য শুধু পশ্চিমা মিডিয়াগুলোকে, পশ্চিমা দেশগুলো দেখলে হবে না। আমার দেশে ইসলামোফোবিয়া তৈরি করবার জন্য অনেক চেষ্টা হয়েছে, তৈরি করা হয়েছে। আপনি দেখবেন যে এদেশের আলেম ওলামাদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে দেখা গেছে ১ সপ্তাহ পরে, ১ মাস পরে, ৩ মাস পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদেরকে জঙ্গি নাটক সাজানো হয়েছে। আমরা যদি জাহাজবাড়ির ঘটনা দেখি, আমরা যদি হোলি আর্টিজানের ঘটনা দেখি, এগুলো সবই ছিল ইসলামোফোবিয়া তৈরি করবার জন্য তৎকালীন ফ্যাসিবাদী সরকারের একটি কৌশল, এবং এই কৌশলটি তারা পশ্চিমাদের থেকে ধার করেছে এবং এর জন্য যত রসদ আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে যোগানো হয়েছে, সেই চেষ্টা এখনো অব্যাহত থাকবে। সুতরাং আমি বলবো যে ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি করবার চেষ্টা হচ্ছে, এখানে ষড়যন্ত্র নানা দিক থেকে শুরু হবে। তো আমার মনে হয় যে সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই মানুষের যে এদেশের আজকে ৯২% মুসলিমের দেশ বাংলাদেশ, এই মুসলমানদের ভিতরে ঐক্য তৈরি করবার যে চেষ্টা হচ্ছে, এর পিছনে ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করে, কারণ আমাদের শিক্ষা অনেক আছে, এদেশের আলেম ওলামারা অনেক, আমি মনে করি যে তাদের অনেক অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে, অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে তারা এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করবে। তার আরেকটি প্রমাণ হচ্ছে যে জুলাই বিপ্লবের পরে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছিল, কখনো আনসারের ব্যানারে, কখনো কি বলে ছাত্রদের ব্যানারে। তো সেই ষড়যন্ত্র এদেশের নানা ছদ্মবেশে আসার যে চেষ্টা হয়েছিল, সেটি মোকাবেলা করেছে জনগণ। সামনেও যদি কোনো ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্র মোকাবেলা করা উচিত আমি মনে করি। এবং এটি যদি মিডিয়ার মাধ্যমে, এদেশের এই ফোবিয়া তৈরি করবার ক্ষেত্রে এদেশের
কিছু মিডিয়া তো ভূমিকা পালন করেছে। আপনি দেখেন যে সেখানে আপনাদের কাজ হবে, আপনারা কাজ করবেন কিনা সেখানে এখনো? আমার একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার গণমাধ্যমগুলোর কাছে আমার একটা অনুরোধ, গণমাধ্যম কর্মীদের কাছে, যে এদেশের মানুষ যেই একটি গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায়, যে পরিবেশটি তারা চায়, সেই পরিবেশটি দেওয়ার জন্য ভূমিকা পালন করবে। এদেশের মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করবার জন্য যদি কোনো গণমাধ্যম চেষ্টা করে, তাহলে আমার মনে হয় যে সেই চেষ্টাটি ব্যর্থ করে দেওয়া উচিত এবং সেই চেষ্টাটি সফল হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জনাব মারুফ আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, আমরা বেশি পেছনে যেতে চাই না, আমরা যদি তিন অর্থাৎ 33 জুলাই যদি যেতে চাই, 3 আগস্ট যদি, সেখানে একেবারেই যখন আন্দোলন একটা দোলাচলে, আমরা জানি যে বিএনপি এবং জামাত ইসলামী কর্মীরা মাঠে ছিল, তাদের উপস্থিতির পাশাপাশি আপনাদের মোটা দাগে শাহবাগ চত্বর দখল অনেক বড় একটি অবদান ছিল আপনাদের সেখানে, এবং আপনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়ে এসেছেন, এবং এই পর্যায়ে এসে আসলে সামনে যদি কোনো ধরনের ষড়যন্ত্রের কথা বলা হয়, সেক্ষেত্রে আপনাদের প্রিপারেশন কেমন রয়েছে? দেখেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র সবসময় হয়েছে এবং সেই ষড়যন্ত্রগুলোকে সরাই কিন্তু ইসলাম আজকে এই পর্যন্ত। বাংলাদেশের দিনকে দিন ইসলাম আরও শক্তিশালী হয়েছে, সেটা রাজনৈতিক অর্থে, সামাজিক অর্থে, সব অর্থেই। জুলাই আন্দোলনে যেটা ছিল যে আমরাও সহ সকল রাজনৈতিক দল আসলে ব্যানারের বাইরে ছিলাম, কিন্তু ওই যে যেদিন শহীদ রংপুরে আবু সাইদকে গুলি করা হইলো, সেদিন আমাদের মোহতারাম আমির খুব রেগে গিয়েছিলেন। তিনি বলছিলেন যে এই জানোয়ার, তুই আমার বাচ্চাকে গুলি করা তুই কে? তো সেদিন থেকে আমরা একেবারে মাঠে সশরীর ব্যানার সহ নামার একটা প্ল্যান আমাদের ছিল। তো সেটা ছিল আমাদের শাইখা চরমনাই মোহতারাম ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, তিনি তো ওই দিন গিয়েছিলেন এবং পরের দিন লংমার্চ, তো সেটা ছিল। এখন ষড়যন্ত্র হচ্ছে, সেখান থেকে উঠে আসার জন্য আমাদের পারস্পরিক আলোচনাটা চালু আছে, থাকবে। এখানে একটা কথা বলি যে ইসলামপন্থীদের ঐক্য যখন বারংবার বেশি চাপ দেয়, এটার উপরে বেশি গুরুত্ব দেই, তখন আমাদের মধ্যে প্রচণ্ড অনৈক্য আছে এটা ধরে নেওয়া হয়। আমি এই জায়গাটা দ্বিমত করতে চাই। আমাদের ইসলামপন্থীদের মধ্যে আসলে ওই অর্থে কোনো অনৈক্য নাই, কারণ আমি আর ইয়াসির আরাফাত ভাই দীর্ঘদিন রাজনীতি করা, একটা ঘটনা নাই যেখানে ছাত্র শিবিরের একটা ছেলে আর ইসলামী ছাত্র আন্দোলনের একটা ছেলে মারামারি করছে, একটা ঘটনা নেই। হ্যাঁ, 2-1টা ওয়াজে 30 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টার ওয়াজে ছোট 2-1 মিনিটের একটা কথা বলে এটা অনেক করে দেখানো হয়। আমাদের মধ্যে রাজনৈতিক, সামাজিক বোঝাপড়া নানাভাবে আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। নিব্রাস মাদ্রাসা সেটা পরিচালনা করছে যারা জামাত ঘরানার নেতৃবৃন্দ, আমার ওয়াইফ সেখানে, আমার বাচ্চা সেখানে পড়ে। তো এই ধরনের বোঝাপড়া আমাদের সবসময় ছিল, এখন আছে। হ্যাঁ, এখন রাজনৈতিক ঐক্য যেটা, সেটা ভাই বললেন 1987 থেকে ইত্তেহাদুল উম্মাহ হয়েছিল, সেখান থেকে আমাদের দলের যে আগের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সেটা কিন্তু ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, ইত্তেহাদুল উম্মাহ ঘোষণা দিয়ে সেটা তৈরি করা হয়েছিল। তো নানা রাজনৈতিক কারণে আমাদের মনে হয়েছে, আমাদের নেতৃবৃন্দ, যে রাজনৈতিক ইসলামপন্থার রাজনৈতিক শক্তিকে সবসময় এক পাল্লায় না রেখে আমরা ভিন্ন ভিন্নভাবে কাজ করি, যার ফলে কিন্তু আমরা সুবিধা পাইছি। যেমন ধরেন 2001-এর নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামপন্থীরা 4 দলীয় জোটেও যাই নাই, ঐক্যবদ্ধ ইলেকশনও করি নাই, তার কি এটা দীর্ঘমেয়াদে ফলাফলকে আমরা পাই নাই? গত স্বৈরাচার আমলে জামাত ইসলামের পূর্বে প্রচণ্ড একটা স্টিমুলার গেছে, কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ 2 জোটের বাইরে থাকার কারণে একটা সুযোগ আমরা পাইছি, ইসলামের আওয়াজ কিন্তু চালু ছিল। তো সেজন্য ইসলামী শক্তিগুলোকে সবসময় এক পাল্লায় না রেখে, এক ঝুড়িতে সব ডিম না রেখে ভিন্ন ভিন্ন থাকার মধ্যে একটা আছে, লক্ষ্য উদ্দেশ্য যেন এক থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস আছে, ওলামায়ে কেরামের ইখতিলাফ বা ভিন্নমত এটা উম্মার জন্য রহমত। তো বাংলাদেশের দেখা গেছে, কিন্তু এখন যেটা দেখা গেছে যে এবার বাংলাদেশের ইতিহাসে ভোটটা যথাযথ হওয়ার সম্ভাবনা আছে, ভোট মানুষের মতামতের যথার্থ প্রতিফলন ঘটবে। এইখানে আমাদের চাওয়া হলো যে সকল ইসলামপন্থীদের ভোটগুলো এক জায়গায় চলে আসা। এই বিষয়ে আমরা আলোচনা করব, সেটার জন্য ইনশাআল্লাহ আমাদের ষড়যন্ত্র হবে না। আমি বলি, একটা হলো যে বাইরের যোগাযোগ যে দেখছেন, হ্যাঁ, 2 জন আমির একসাথে বসা, এর পেছনে কিন্তু অনেক কাজ বহন করে। নিশ্চয়ই আমরা বিরতিতে যাচ্ছি, নিশ্চয়ই বিরতির পরে আমরা আরো এই বিষয়ে বিশদ আলোচনা করব। প্রিয় দর্শক, টেবিল টকে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত টেবিল টকে। আজকের আলোচনার বিষয় ইসলামী দলগুলোর ঐক্য। প্রিয় দর্শক, আমরা ছিলাম যে আসলে ভোটের যে একটি আশ্বাস আপনারা আমাদেরকে দিয়েছেন, যে একটি নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু ভোট। সেই জায়গায় আমি যদি বাংলাদেশ জামাত ইসলামীর কথা বলি, যে সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন বারবার কিন্তু উঠে আসছে, যে আসলে এটি আপনাদের পরিষ্কার করা আমার মনে হয় এখন একেবারেই প্রয়োজন, কেননা রাজনীতি এবং ইসলাম দুটোকে আলাদা করতে চেষ্টা করা হয়। এই জায়গাটি আসলে পরিষ্কার যদি করতেন। আপনাকে ধন্যবাদ। এশিয়ান টিভির সম্মানিত দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিগত কয়েকদিনে
আমাদের যারা যারা আমাদের বন্ধু ছিলেন এরকম কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দু একজন ইসলাম এবং রাজনীতি আলাদা এটা বলার চেষ্টা করেছেন। আমাদের কয়েকজন নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিষয়টা ক্লিয়ার করেছেন। রাজনীতি মানে কি? আপনার হাঁসের জায়গায় রাজহাঁস হলো শ্রেষ্ঠ হাঁস, রাজপথের জায়গায় পথের জায়গায় রাজপথ, রাজপথ হলো শ্রেষ্ঠ পথ। এভাবে হিসাব করলে নীতির জায়গায় শ্রেষ্ঠ হলো রাজনীতি। রাজার যে নীতি রাজনীতি। আবু জাহেলের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো যে আপনি ধর্মকর্ম নিয়ে থাকেন, আপনাকে এই উপটোকন দেয়া হবে, আপনার রাজনীতিতে আসা দরকার নেই, রাষ্ট্র ক্ষমতা আসা দরকার নেই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতির জন্য যিনি শ্রেষ্ঠ আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে তোমাদের জন্য অনুকরণীয় সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ। তা আমাদের রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন, এভাবে সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন। তা আমাদের যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন তারাই তো রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন। তারা রাষ্ট্র পরিচালনা করে কি এই মেসেজ দিয়েছেন যে যুগ যুগে আবু জাহেলরা রাষ্ট্র পরিচালনা করবে, ইসলামপন্থীদের এই রাজনীতি আসা দরকার নেই? বরং যারা এই মেসেজ আমাদের দিতে চায় বা জাতিকে বোঝাতে চায়, বিভিন্ন সময় জাতিকে তারা বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বিগত সময়গুলোতে এ দেশের মানুষ এটাকে রাজনীতির একটা হাতিয়ার হিসেবে ইতিমধ্যে তারা চিহ্নিত করতে পেরেছে যে যারা আদর্শের লড়াইয়ে পরাজিত বা জনগণের ভালোবাসা পাচ্ছে না, এখন ইসলাম এবং রাজনীতিকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ এদেশের 90% মুসলমান এখন অনেক সচেতন, তাদের প্রত্যেকের ঘরে ঘরে অর্থসহ কোরআন আছে, ইসলামী সাহিত্যের ভান্ডার আছে। ইসলামী সাহিত্য, কোরআন এবং হাদিসের প্রচার প্রসারের ব্যাপকতার কারণে এখন মানুষ জানে ইসলামে রাজনীতি অবশ্যই আছে, বরং যারা বলবে ইসলামের মধ্যে রাজনীতি নাই, বরং তারা ইসলাম বিমুখী চরিত্র ধারণ করে। দেখেন বলা হচ্ছে যে ধর্ম ব্যবসায়ী কারা? কেউ কেউ ইঙ্গিত দিয়ে আমাদেরকে বলার চেষ্টা করে যেই দল আজীবন ধর্মের কথা বলে, যেই দল তার প্রতিষ্ঠা শুরু থেকে শেষ পর্যন্ত, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষদেরকে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে, ধার্মিক মানুষ হিসেবে এবং সমাজে সৎ এবং দক্ষ মানুষ হতে হলে ধর্মকে আবর্তন করে চলতে হবে, তাদেরকে যদি ধর্ম ব্যবসায়ী বলে, আমি একটু জানতে চাই যে দেখেন ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আসলে কারা ফায়দা লুটেছে এই বাংলাদেশে? ধর্মকে ঢাল হিসেবে তারাই ফায়দা হাসিল করে যারা জীবনে কখনো টুপি পরে না, নির্বাচন আসলে টুপি পরে, জীবনে কখনো মসজিদে যায় না, নির্বাচন আসলে ওযু ছাড়া মসজিদে যায়, জীবনে কখনো নামাজ পড়ে না, তাদেরকে বড় বড় মসজিদে গিয়ে খুতবায় আগে বক্তব্য দিতে দেখা যায়, জানাজায় গিয়ে তাদেরকে দেখা যায় তারা হাত কিভাবে বাঁধে সেটা তারা বুঝতে পারে না। এরপর কোন দিকে তাকাইয়া আল্লাহু আকবার বলবে, আমরা কয়েকটা ভিডিও দেখলাম যে জানাজা তাকাইয়া নামাজে দাঁড়ায় তারা এদিক সেদিক তাকাচ্ছে, তারা আসলে ধর্ম কি জিনিস সেটাই বোঝে না, অথচ অন্যকে ধর্ম ব্যবসায় বলার চেষ্টা করে। বরং আপনার শেখ হাসিনার আচরণ দেখেছেন, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে, মানুষ হত্যা করে, গণহত্যা করে, এদেশের রাষ্ট্রকে বিকিয়ে দেয়, নির্বাচন আসলে ওনার মাথায় পট্টি দেখা যায়, হাতে তসবি দেখা যায়। ধর্ম ব্যবসা হচ্ছে তারা যারা ধর্মের ধারে কাছেও পুরো বছর থাকে না, শুধু নির্বাচন আসলে ধার্মিক সাজার চেষ্টা করে, ধর্ম ব্যবসা তো তারাই হচ্ছে। বরং এই দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা ধর্মীয় রাজনীতি করে, আমরা কখনো জিনিসটা অস্বীকার করি না, আমরা ব্যবসার কথা অস্বীকার করি, কিন্তু আমরা ধর্মকে লালন করে ধর্মের অনুসারী করার জন্য এবং ধর্মকে আশ্রয় করে আমরা রাজনীতি করি, আমরা ধর্মীয় রাজনীতি করি। আর একটু যোগ করি, আপনারা যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন ঠিক তখনই হেফাজত ইসলামের একজন শীর্ষ নেতা বলেছেন যে জামাত ইসলামকে আমরা ইসলামী দলই মনে করি না, এরকম একটি কথা আমরা গণমাধ্যমে দেখেছি। আপনারা নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে সেটি, এটির আসলে কোনো উত্তর দিতে চান কিনা আমার জানতে চাই। এদেশের মানুষ যদি এই কথা বিশ্বাস করত, এই কথা শুধু আজকে নয়, যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন জন বলার চেষ্টা করেছে, কিন্তু দেখার কথা হচ্ছে এই কথা বলার পরে জামাত ইসলামের সমর্থন বেড়েছে না কমেছে? এই কথা বলার পরে ইসলামী অন্যান্য দলের মাঝে জামাত ইসলামীর গ্রহণযোগ্যতা বেড়েছে না কমেছে? এই কথা বলার পরে যিনি বলছেন তিনি তার ঘরানার বা তার মাসলাকের মানুষের মাঝে জামাত ইসলামের গ্রহণযোগ্যতা বেড়েছে না কমেছে? যদি দেখা যায় বেড়েছে, তার মানে ওনার কথাটা ভুয়া, সঠিক নয়। জামাত ইসলামী যদি ইসলামী দলে না হয়ে থাকে, ইসলামের জন্য, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আইন শাসন সমাজে প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ শুরু করে হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, ইসলামের জন্য লড়াই করেছে। জামাত ইসলামের নিবন্ধন কেন বাতিল হলো? কেউ কেউ বলার চেষ্টা করে যে যুদ্ধ অপরাধ বা বিভিন্ন কারণে জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে। জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে, জামাত ইসলামের স্পষ্ট ভাষায় গঠনতন্ত্র বলেছে এই রাষ্ট্রের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছে রাজাদিরাজ। এই কথাটা বলার কারণে
সকল কিছুর মূল কেন্দ্র হবে কোরআন এবং সুন্নাহ। এগুলো বলার কারণে জামাত ইসলামের নিবন্ধন বাতিল হলো। যার নিবন্ধন এই কারণে বাতিল হলো তাকে যদি বলা হয় জামাত ইসলাম কোন ইসলামের দল, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ বিষয় না। কারণ এই দেশের জনগণ, বিশেষ করে ইসলাম পথে মানুষ যারা ইসলামকে বুঝে জানে, তারা এই বিষয়টা প্রত্যাখ্যান। ধন্যবাদ আপনাকে জনাব শহীদুল ইসলাম। আপনার কাছে আরেকটু জানতে চাই যে আসলে ঠিক যখন ঐক্য হওয়ার একটি আমরা চারদিক থেকে সুবাতাস পাচ্ছেন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলো, তখনই সেখানকারই কিছু রাজনৈতিক দল তারা আবার এখানে ভাঙন সৃষ্টির একটি অপচেষ্টা চালাচ্ছে, যেটি আপনাদের নজর নিশ্চয়ই এসছে, এবং এটি সামাল দেয়া বা এটিকে আসলে নিয়ন্ত্রণ করা ইসলামিক দলগুলোর দায়িত্ব এই আগামী দিনগুলো বা যত দ্রুত সম্ভব সে কী ধরনের হবে বলে আপনার মনে হয়? দেখুন, যে কথাটি বললেন যে হ্যাঁ, যখন বড় ইসলামী দলগুলোর মধ্যে একটি ঐক্যের বাতাস বইতে শুরু করেছে, তখন কেউ কেউ তারা বলতেছে জামাত ইসলামী দল না, এটা দিয়ে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করছে। কারা এই কথাটি বলছে এটি যদি আমরা একটু দেখি, তারাই বলছে একসময় যারা ইসলামের রাজনীতি হারাম বলতো, যে ইসলামে কোনো রাজনীতি নেই, রাজনীতি হারাম, তো তারাই দেখা যায় যে এখন আবার এই কথাটি বলছে যে জামাত ইসলামী দল না। এটি অনেক আগে থেকে বলছে, এটি আজকে নতুন কোনো কথা নয়। এটি এর পিছনে কোনো ষড়যন্ত্র নিঃসন্দেহে আছে। তো আমি যে কথাটি আগে বলেছিলাম আপনাকে, যে এই ঐক্যের সুবাতাস যখন বইতে শুরু করেছে, তখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে বিভিন্নভাবে। এই ষড়যন্ত্রের গোড়া কোথায় সেটি খুঁজে বের করতে হবে। আমার মনে হয় যে যারা এটি বলতেছে, তারা যে না বুঝে বলতেছে এটি আমি বলবো না, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ইসলামী শক্তির ভিতরে একটি বিভেদ তৈরি করবার জন্য এই কথাগুলো বলছে। তো আমি মনে করি যে যারা ঐক্যের কথা বলছেন, তারা যদি এই বিষয়টি বুঝতে পারেন এবং তারা তাদের জায়গা থেকে সঠিক ভূমিকাটি রাখেন, তাহলে এ ধরনের ষড়যন্ত্র এটি খুব বেশি এই ভূমিকা রাখতে পারবে না। এই ঐক্যটি তৈরি হবে আমি বিশ্বাস করি। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যদি এই ঐক্য কোনো কারণে ব্যর্থ হয়, যদি সফল হয় সেটি আমার প্রশ্ন নয়, যদি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে আমি যদি একদম মোটা দাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা বলি, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এখন অনুপস্থিত, যদিও তাদের এখনও নিবন্ধন বাতিল করা হয়নি বা তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, সেই ক্ষেত্রে নিশ্চয়ই তাদের বিচারের পর তাদেরকে নির্বাচনে আসতে দেওয়ার একটি প্রক্রিয়া হয়তো থাকবে, কিন্তু সেই জায়গায় আসলে বিএনপির সাথে এই দলগুলোর অবস্থান কি হবে? দেখুন, আমি মনে করি যে এই যে ঐক্যের কথা বলতেছে, কেননা ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, তারা কিন্তু চেয়েছিল যে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার। হ্যাঁ, আমি এই কথাটি বলতে চাই যে ঐক্যের কথা বলা হচ্ছে, এখানে আমরা শুধু ইসলামী দলগুলোর ঐক্যের কথা বলতেছি। আমি মনে করি যে একটা জাতীয় ঐক্য হওয়া দরকার। এদেশে ভোটের রাজনীতি হবে, তো গণতান্ত্রিক দেশে একটা ভোট হবে, তো সেখানে ঐক্যবদ্ধভাবে যদি একটা ভোটের পরিবেশ তৈরি করা যায়, এখানে আমি বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত, এটাকে আমি খুব মানে আলাদা করে না দেখে আমি যদি বলি যে সবার ভিতরে একটা ঐক্য তৈরি হোক, নির্বাচনের জন্য অন্তত গণতান্ত্রিক মতামত এদেশের মানুষ প্রকাশ করবে, তারা তাদের মতামত দেবে, যারা বেশি ভোট পায়, যারা বেশি সংসদ সদস্য নির্বাচিত যাদের দল থেকে হবেন, তারাই তো সরকার গঠন করবেন। তো সেক্ষেত্রে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করতে দোষটা কোথায়? তো সেই ঐক্য তো সবাই মিলেই করা যায়। তো এইটি একটি ব্যাপার। আর ভোটের রাজনীতিতে যখন আরেকটি ঐক্যের কথা বলা হয়েছে, এখন আমরা এই ঐক্যটি ধরে নিয়েছি এভাবে হয়তো যে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, অন্যান্য ইসলামী দলের ভিতরে একটি ঐক্য হবে, এর মানে হচ্ছে যে তারা আরেকটি দলকে বাইরে রাখবে। তো আমি সেটি মনে করতে চাই না। আমি মনে করতে চাই যে এরা ভোটের রাজনীতি এ ধরনের হিসাব কিতাব তো নানা রকমের হিসেব আছে, যে ভোট তাদের ভোটারদের কাছে টানবার জন্য তারা এই কৌশল করবে। এই কৌশলটিতে আমি সমস্যার কিছু দেখি না। আর যে পরিবেশটি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, এই ইসলামী দলগুলোর ভিতরে তাদের ঐক্যের মানে একটি পরিবেশ দেখে কেউ কেউ হয়তো এটা দেখে ভয় পেতে পারেন যে আমাদের হয়তো এখানে আমাদের একটি বিপক্ষের একটি বড় শক্তি দাঁড়িয়ে যাচ্ছে, প্রতিপক্ষ দাঁড়িয়ে যাচ্ছে। তাদেরকে বলবো যে ইতিবাচক রাজনীতি যদি যারা করবে, বাংলাদেশের এই জুলাই বিপ্লবের পরে আমার কাছে যেটি মনে হয় যে এখন বাংলাদেশের মানুষ ইতিবাচক রাজনীতিকে গ্রহণ করবে। নেতিবাচক রাজনীতি, দখলের রাজনীতি, এটি মানুষ প্রত্যাখ্যান করবে। সেই জায়গা থেকে যারা ইতিবাচক রাজনীতি করবে, সেটি আমি সব দলের প্রতি আমার আহ্বান থাকবে একজন গণমাধ্যম কর্মী হিসাবে, যে আপনারা ইতিবাচক রাজনীতি করে এদেশের জনগণকে আপনাদের কাছে টানার চেষ্টা করুন, তাহলে আপনাদের লাভ হবে। এর বাইরে যদি আপনারা ষড়যন্ত্র করে বিভেদ তৈরি করবার চেষ্টা করেন, এটি জনগণ বুঝতে পারে। জনাব শেখ ফজলুল করিম ফাহিম, আপনার কাছে ঠিক একই প্রসঙ্গে আমি জানতে চাই যে আপনারা যখন ইসলামিক দলগুলোর ঐক্যের কথা ভাবছেন, ঠিক তখন আমরা দেখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনিও
দলের যে নির্দেশনাগুলো দিচ্ছেন সেগুলো শিক্ষার্থীদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দফাগুলো ছিল এবং তাদের যে চাওয়া পাওয়া সেগুলোর সাথে অনেকটাই মিল রয়েছে। এবং আমরা দেখছি যে রাজনীতিতে যে পরিবর্তন, অর্থাৎ হেলমেট বাহিনীর যে দৌরাত্ম্য ছিল এবং মোটরসাইকেল শোডাউন, সেগুলো কিন্তু একেবারে নিয়ন্ত্রণে এসছে বাংলাদেশে। এবং আমরা যদি ছাত্রদল বা বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের দিকে তাকাই, সেখানেও কিন্তু এক ধরনের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গায় আপনারা বিএনপিকে সাথে নিয়ে বা তাদেরকে বাইরে রেখে এরকম কোনো কথা যখন মাঠে আসে যে আসলে ইসলামী দলগুলো ঐক্য হওয়ার মানে কি বিএনপিকে প্রতিপক্ষ করা, তারা এই ধরনের শব্দ ছুড়ে দেয়, তখন আপনাদের উত্তর আমি একটু সময় এই দফায় নিতে চাই। আপনার এই প্রশ্নটা দিয়ে শুরু করি। সেগুলো বেশ করে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা সুফিবাড়ি ধারার থেকে উঠে আসা। আমরা এই দুনিয়ার কাউকে প্রতিপক্ষ মনে করি না, সবাইকে মাদুও মনে করি। মাদু মানে যাকে আমি দাওয়াত দিব। তো যাকে আমি দাওয়াত দিব সে যেন কখনো আমাকে শত্রু মনে না করে, প্রতিপক্ষ না মনে না করে, সেজন্য আমাকে সবসময় এভাবে পজিটিভ ওয়েতে উপস্থাপিত হতে হয়। তো সেজন্য আমরা কখনোই মানে বিএনপিকে প্রতিপক্ষ মনে করি না। এবং বর্তমান বাংলাদেশ যে ধারায় গেছে, একটা তাদের মধ্যে একটা শুদ্ধতা আসছে। তো ফলে তাদেরকে বাদ দিয়ে না, যদি এটা সম্ভব হয় তারা সহ একটা পজিটিভ ঐক্য করা, আমরা সেটাতে একমত আছি এবং সেই চিন্তা আমরা করি, সেই ধারণা আমরা লালন করি। এখানে একটু করে বলে নেই যে ইসলামের রাজনীতি আছে, আবার ইসলাম কিন্তু রাজনীতি সর্বস্ব না। ফলে যারা ধরেন ইসলামের রাজনীতি নাই তাদেরকে আমরা এটা ইতিবাচক অর্থে ধরি যে যদি কেউ বিশ্বাস থেকে বলে ইসলামের রাজনীতি নাই, তার ঈমান থাকবে না। কিন্তু আমরা ওই অর্থে আমরা বিশ্বাস করি তারা ওই অর্থে বলেন না, তারা প্রচলিত অর্থে বলেন ইসলামের রাজনীতি আছে। ভাই তো অনেকগুলো বললেন, সাথে হলো কোরআনের 500 আহকামের আয়াত আছে, বিধানের আয়াত আছে। ইসলামের রাজনীতি না থাকলে এই 500 বিধানের আয়াতকে বাস্তবায়ন করার সুযোগ তৈরি হয় না। ইসলাম ইতিহাসের কথা ভাই বললেন, খলিফার অর্থ তিনি বললেন। আর একটা বিষয় আমি এখানে স্পষ্ট করি, সেটা হলো যে ইসলাম পলিটিক্যাল একটা, নন পলিটিক্যাল একটা ইসলাম আছে। আমাদের মোহতারাম বাবুনগরী সাহেব, মহিবুল্লাহ বাবুনগরী, তিনি ওলামায়ে দেওবন্দের শীর্ষস্থানীয় একজন আলেম বাংলাদেশের, আমাদের আকাবির আসলাফের অন্যতম একজন ব্যক্তিত্ব। তিনি যে কথাটাকে বলেছেন ওইটাকে আমরা আসলে ষড়যন্ত্র না ধরি, আবার ওইটা একটা থিওরিটিক্যাল পার্ট। ধরেন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করছি, ভাই ছাত্র শিবির বা জামাত ইসলাম করছেন, আমি এর ভাই এক সংগঠন করছি না কেন? করছি না, একটা আমাদের একটা থিওরিটিক্যাল একটা জায়গাতে একটা ভিন্নমত পোষণ করি, এটা ইসলামের মধ্যে সেটা সুযোগটা আছে। তো মহিবুল্লাহ বাবুনগরী সাহেব যেই জায়গা থেকে বলেছেন সেটা থিওরিটিক্যাল পার্ট, একটা তত্ত্বীয় জায়গা থেকে তার ধারণাটা তিনি বলেছেন, ওইটা চূড়ান্ত কিছু না। আবার ওইটাকে আমরা ষড়যন্ত্র বলে আমরা ওলামায়ে দেওবন্দের চিন্তাটাকে ছোট না করি। এটা রাজনৈতিক ইসলামপন্থীদের জন্য সুবিধাজনক হবে না এবং কারোর জন্য সুবিধাজনক হবে না, এইটুকু আমার বলার। আর বিএনপির ক্ষেত্রে যেটা বলার, বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যেটা বলেন সেটা তো খুবই সুন্দর, কিন্তু মাঠ পর্যায়ে একটু ভিন্নতা আছে। আমি বিএনপি নেতৃবৃন্দকে আজকে অনুরোধ করবো যে তারা শোনেন, যে মাঠ পর্যায়ে একটু মনোযোগ দেন। আমি যাত্রাবাড়িতে একটা হসপিটালে চাকরি, আল কারিম জেনারেল হসপিটাল লিমিটেড, সেখানে আমি ধরেন আওয়ামী লীগ থাকলে যে ধরনের সমস্যার আমার শিকার হইতো, আমাকে কাছাকাছি ধরনের সমস্যা শিকার এখন বিএনপি যারা করেন বলে দাবি করেন তাদের দ্বারা হইতে হয়। তো বিএনপি এই জায়গায় তারও কাজ করার সুযোগ আছে। বাকি আমরা মনে করি যে শুধু ইসলামপন্থীদের ঐক্য না, বিএনপিকে নিয়েই সম্মিলিতভাবে যদি বাংলাদেশ গড়া যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই চেষ্টাও করে, সেই চিন্তাও করে। এবং এখানে আমি একটু জানতে চাই যে আসলে যারা সমস্যা ক্রিয়েট করছে এই মুহূর্তে আপনার কর্মস্থলে, আমি যদি খুবই বিনয়ের সাথে জানতে চাই যে তাদের আসলে পরিচয় আছে কিনা কোনো? হ্যাঁ, তারা আমি বললাম তারা দাবি করে তারা বিএনপি করে। আমি মানে আমার সব জায়গা থেকে বিশ্বাস করতে চাই যে তারা আসলে বিএনপি আদর্শ লালন করে না, কারণ আমরা দেখছি বিএনপি নেতৃত্ব অন্যরকম বলছে। কিন্তু বিএনপির কেন্দ্র থেকে স্পষ্ট ঘোষণা রয়েছে যে কেউ যদি কোনো ধরনের দখল বা কোনো ধরনের চাঁদাবাজি বা দুর্নীতি অনিয়মে যুক্ত হয়, তাদের বিষয়ে তাদেরকে যদি অভিযোগ দেওয়া হয় তাহলে তাদেরকে কিন্তু এটা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তাদের সদিচ্ছার প্রতি সম্মান রাখি, কিন্তু মাঠ এলাকা এটা ভিন্ন জিনিস। তারা বিএনপির নাম করে দুষ্টামিগুলো করছে, তো তারা বিএনপিটাই বলতে চাই না। চমৎকার শব্দ চান, আপনার দুষ্টামি করছে, এটি খুবই একটি সুন্দর শব্দ চান। আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ইসলামী দলগুলো ঐক্য নিয়ে আজকের আলোচনা আরেকটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর শীঘ্রই ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর টেবিল টকে আবারও স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামী দলগুলোর ঐক্য। আমরা আলোচনা করছিলাম এই বিষয়ে জনাব মারুফ আপনার সাথে। আমরা একটু যেতে চাই জনাব ইয়াসিন আরাফাত আপনার কাছে, এবং আপনি বাংলাদেশের এই মুহূর্তে ইসলামী দলগুলোর মধ্যে যারা আসলে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে আসলে ইসলামী দলগুলোর মধ্যে এগিয়ে, যদি আমি বলি যে সংখ্যানুপাতেও যদি আপনারা নির্বাচন করতে আপনারা যেহেতু পরামর্শ দিয়েছিলেন, সেই জায়গায় যদি আমি বলি যে সবগুলো ইসলামী দল যদি এক হয়ে আপনারা যদি ভোটের অনুপাত হিসেব করেন, সেই হিসেবে আপনারা আছেন, নাকি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে সবার ভালোবাসা নিয়ে একেবারে একচ্ছত্র ক্ষমতায় যাওয়ার যে পরিকল্পনা সেটিতে আপনারা আছেন?
দেখুন, বাংলাদেশ অনেক দিন পর্যন্ত, বিশেষ করে বিগত 3টি নির্বাচন এদেশের জনগণ ভোট দিতে পারেনি। বিশেষ করে তরুণ যুবক যারা, অনেকে জানে না ভোটার যারা হয়েছে তারা যারা হয়েছে যে কিভাবে ভোটটা দিতে হয়, ভোটের যে আনন্দ উৎসব সেটা তারা ভোগ করতে পারেনি। আমরা আশা করছি ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বহু রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, এর মাধ্যমে গণতান্ত্রিক অধিকারের পাশাপাশি অন্যান্য সকল অধিকারও আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। বিগত 16 বছরে ধর্মীয় অধিকারও ছিল না। তাফসির মাহফিল 144 দ্বারা জারি করা হতো। একটা তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল করার জন্য আওয়ামী লীগ নেতাদের অনুমতি এবং তাদেরকে প্রধান অতিথি করা ছাড়া মাহফিল করা যেত না। আমার এলাকার নাঙ্গলকোটে দেখতাম সিরিয়ালে আওয়ামী লীগ নেতারা সেখানে অতিথি থাকতো। তো সে অবস্থা থেকেও মানুষ উত্তরণ, এই অবস্থা থেকেও মানুষ অনেকটাই রিলিফ পেয়েছে এবং আগামীতে সেটি চায় যে তারা এই পরিবেশ অব্যাহত থাকুক। অব্যাহত থাকবে। এই জায়গায় ভোটের পরিস্থিতি, এর আগে যে আপনি প্রশ্নটা করছেন, আমরা কি বিএনপিকে বাদ দিয়ে বা অন্য কোনো দলকে বাদ দিয়ে, দেখেন দেশের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং আজকের যে পরিবেশ, এই পরিবেশটাকে আরো সাস্টেনেবল করার জন্য সকল রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন। ঐক্যটা কোন কোন জায়গায় দেখেন, একটা ঐক্য হচ্ছে সার্বভৌমত্বের প্রশ্নে। আমরা ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, আমাদের রাষ্ট্র কোনো কথা বলেনি, প্রতিবাদ করেনি, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আমাদের রাষ্ট্রের জায়গা থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। এরপরে চাঁদাবাজির প্রশ্নে সকল দলকে ঘোষণা করা উচিত, আমার দলের কেউ যদি চাঁদাবাজ হয়, আমার দলের কেউ যদি টেন্ডারবাজ হয়, আমার দলের কেউ যদি দখলবাজ হয়, সে আমার দলে কোনো স্থান পাবে না। তার শাস্তির ব্যবস্থা রাষ্ট্র যেন নিশ্চিত করে, আমিও সেজন্য পদক্ষেপ গ্রহণ করব। তার পাশাপাশি ইপটিজিং, মাদক, কিশোর গ্যাং, এই বিষয়গুলোতেও আমরা আমাদের প্রশ্রয়ে এ ধরনের কোনো মাদকের ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া কাউকে আমরা আশ্রয় দিব না। তার পাশাপাশি আরেকটা প্রশ্নে গোটা জাতিকে এক হইতে হবে এবং সকল রাজনৈতিক দলকে এক হইতে হবে, সেটি হচ্ছে ইসলাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে। আজকে নবীকে শিক্ষকরা কটূক্তি করে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কথা বলতে দ্বিধা করে না। সে জায়গায় দেখা যায় আমাদের ভোলাতে বিক্ষোভে নেমেছিল, গুলি করে সেখানে 2 জনকে হত্যা করা হয়েছে। অসংখ্য ঘটনা এরকম আছে। এই প্রশ্নগুলোর জায়গা থেকে আজকে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে। আমার বিশ্বাস ইসলামপন্থীদের ঐক্যটা যদি শক্তিশালী হয়, কার্যকর হয়, এবং যে ষড়যন্ত্রগুলো আসবে বলা হচ্ছে, ইসলামপন্থীরা অনেকেই জানেন ষড়যন্ত্র কোত্থেকে আসতে পারে, কোন জায়গা থেকে আসতে পারে। দেশি বিদেশি ষড়যন্ত্রের পাশাপাশি এ সময় ইসলামপন্থীদেরকে বিভিন্ন রাজনৈতিক দল টোপ দিবে, আমার কাছে আসেন, আমি আপনাকে আসন বাড়াই দিব, মন্ত্রিত্ব দেব, এতগুলো সিট দেব, এমপি দেব। এই জায়গায় যদি ইসলামপন্থীরা এড়িয়ে যেতে পারে, আমার বিশ্বাস ইসলামপন্থীদের এই ঐক্যটা কার্যকর হবে। এটাকে ভোটের রেশিওর ভিত্তিতে না জনগণের ভালোবাসার ভিত্তিতে। জনগণ তো ইতিমধ্যে ভালোবাসা দিয়ে রেখেছে, ইসলামী দলগুলো সেই ভালোবাসাটা কাউন্ট করতে পারেনি এক প্ল্যাটফর্মে এসে। আমার বিশ্বাস এত রক্ত, ঘাম, শ্রমের বিনিময় বিগত 16 বছরে ইসলামপন্থীদের উপর কি নির্যাতন হয়েছে, ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, বিনা বিচারে ফাঁসি দেওয়া হয়েছে। মোদির বাংলাদেশ আগমন উপলক্ষে কিভাবে গণহত্যা চালানো হয়েছিল, শাপলা চত্বরের গণহত্যা, যায় নামাজে বসা, নামাজরত অবস্থায়, তসবিহ পড়া অবস্থায় আলেম ওলামাকে গণহত্যা চালানোর ক্ষেত্রে আওয়ামী লীগ দ্বিধা করেনি। এই বিষয়গুলো যদি প্রত্যেকটা ইসলামী দল চিন্তা করে, আমার বিশ্বাস জনগণের ভালোবাসাতে তাদের প্রতি আছে, সেটাকে তারা কাউন্ট করবেন, এক প্ল্যাটফর্মে আসেন। এই জায়গা থেকে আমরা বিশ্বাস, আমরা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি বিদ্বেষ প্রকাশ করব না যদি তারা তাদের কাউন্টে না নেয়। ওই যে একটা গল্প, কেউ একজন বলছেন, গল্পটা এই ধরনের যে একজনকে আটক করে পুলিশ নিয়ে গেল, কেন? তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছেন। প্রধানমন্ত্রী চুরি করে, চাঁদাবাজি করে, দখলবাজি করে। কোর্টে সরকারি প্রকৌশলে বললেন, মাননীয় আদালত, আজকে যে আসামিকে ধরে নেওয়া হয়েছে তিনি আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ দিয়েছেন। তখন আসামি বলছেন যে মাননীয় আদালত, আমার কথা আছে। কি কথা? আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলিনি। তখন বিচারক বলছেন, মানে অর্ডার বলে, তুমি আমাকে শিখাও, আমি জানি না কোন দেশের প্রধানমন্ত্রী দখলবাজি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে। এরকম যদি হাস্যকর হয়ে যায়, জনগণ হাসাহাসি করবে। জনগণের ভালোবাসা কিন্তু চাঁদাবাজদের প্রতি কখনো যাবে না, জোর করে দখলবাজদের প্রতি কখনো যাবে না, টেন্ডারবাজি যারা করবে। আমি একটা কথা বলতে চাই, যখন বলা হচ্ছে যে এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন সকল দলকে বলা দরকার ছিল, একটা সুন্দর কথা বলেছেন, আমার দলে কোনো দখলবাজকারী মানে খাওয়ার জন্য রেডি হওয়া কাউকে আমি আশ্রয় দিব না, তাহলে কিন্তু জনগণের ভালোবাসা পেত। আমার বিশ্বাস এই জায়গা থেকে ইসলামপন্থী সকল দল দখলবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, এবং ইসলাম যে সার্বভৌমত্ব, ইসলাম এবং দেশের সার্বভৌমত্ব,
এই জায়গা থেকে যদি জনগণের ঐক্যবদ্ধ ভালোবাসা হতে পারে। সকলে পেতে ধন্যবাদ চায়, ধন্যবাদ এক আপনাকে। পরস্পর সকলে আসবে জনাব ইনশাআল্লাহ। শহীদ ইসলাম, আপনার কাছে একেবারে ছোট্ট করে জানতে চাইবো যে ইসলামী দলগুলোকে যদি যেমনটি বললেন যে আসন বন্টনের যে একটি লোভ বা টোপ দেওয়া হয়, সেই ক্ষেত্রে এর আগেও আমরা দেখেছি যে এরকম ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যদি এটা হয় তাহলে এই ঐক্যের কতটুকু আসলে সফলতা? দেখুন, আমি আগেই বলেছি যে এই ধরনের ষড়যন্ত্র, টোপ, লোভ এগুলো দেখানো হবে। এগুলোকে যদি ইসলামী দলগুলো এই জায়গা থেকে নিজেদেরকে বের করে আনতে পারেন তাহলেই আমি মনে করি যে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে। এটি আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এ ধরনের এই পিছনের যে ইতিহাস, এই লোভ দেখানোর ইতিহাস, সিট বাড়িয়ে দেওয়ার ইতিহাস, সিট ভাগাভাগির ইতিহাস, সেখান থেকে এদেশের রাজনৈতিক দলগুলো শিক্ষা নিয়েছেন নিঃসন্দেহে। এবং এই নতুন পরিবেশে, নতুন পরিস্থিতিতে, যে নতুন বিপ্লবের পরে আমার মনে হয় যে সেই জায়গা থেকে অন্তত এই নীতিগত এই জায়গাটায় রাজনৈতিক দলগুলো টলানো যাবে না, আমি এটা বিশ্বাস করি। আমরা একেবারে শেষ সময় চলে এসেছি, 30 সেকেন্ডে যদি আপনি শেষ করতেন একেবারে। আচ্ছা, না, এরপরে আরেকটি বিষয় যে আমরা মনে করেছিলাম যে এই নতুন জেনারেশনকে নিয়ে যেই সংখ্যাটি আমাদের মধ্যে ছিল, যে এই ফ্যাসিবাদী সরকার যখন ক্ষমতায় ছিল, যে এই সরকারকে বোধহয় সরানো যাবে না, এই ধারণা তৈরি হয়েছিল দেশের মানুষের মধ্যে যে নতুন জেনারেশন দিয়ে কিছু হবে না, পাঠ্য বই পরিবর্তন করে এরা নতুন জেনারেশনের মনোজগতের একটা পরিবর্তন এনে দিয়েছে, হয়তো এরা এই সরকারের দাবিদারি করবে সারা জীবন, আজীবন। কিন্তু সেটি ভুল প্রমাণিত হয়েছে এবং যে ষড়যন্ত্র হচ্ছে এবার, সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে এবং এই ষড়যন্ত্র করে যে সবকিছু করা যায় সেটিও ভুল প্রমাণিত হবে। জনাব শেখ ফজলুল করিম মারুফ, আপনার কাছে একেবারে শেষ সময় চলে এসেছি। আমরা ঐক্যের জায়গায় বারবার বলছি যে আপনাদের ঐক্য বিনষ্ট করার জন্য নানা ধরনের প্রপাগান্ডা, ষড়যন্ত্র, টোপ, লোভ দেওয়া হবে এবং আসন বন্টনের যে একটি লোভ, সেটি আপনারা কিভাবে সামলাবেন? আলহামদুলিল্লাহ, আমি খুব 100 আসন আপনাদেরকে দিয়ে দেওয়া হলো। সংক্ষেপে বলবো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছে। 2001 নির্বাচন সহ প্রত্যেকটা নির্বাচনেই সেরকম টোপ আসছে, ইসলামী আন্দোলন সেগুলোকে উপেক্ষা করে এই পর্যন্ত আসছে। আপনাদেরকে দেওয়া হয়েছিল এরকম টোপ? হ্যাঁ, এটা আমাদের আমিরও কিছু আভাস দিয়েছেন, সেটা হয়েছে। আমি শেষ করে তো ছোট করে বলে যে ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এটা একটা সিনার্জি তৈরি হবে। 2 4 হয়, আমরা 2 22 হয়, তো সেটা 22 হবে। এবং খুব পরিষ্কার করে আপনার টকশোর মাধ্যমে আমি জাতিকে বলে রাখতে চাই, ইসলামপন্থীর ক্ষমতা আসলে সুশাসন শতভাগ নিশ্চিত হবে। আমাদের প্রতিবেশী দেশ তারা এক ধরনের ভয় পায় যে তাদের ক্ষতি হবে কিনা। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দলীয় নীতি এবং ইসলামপন্থীর নীতি, ইসলামপন্থীর ক্ষমতা আসলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা আছে তাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। নারীর প্রশ্নে আমাদেরকে নানা ধরনের প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে খুব পরিষ্কার করে বলা যে নারীর ক্ষমতায়ন হবে, তবে সেটা পশ্চিমের মাপকাঠিতে না, আমাদের 1000 বছর ইতিহাস আর ঐতিহ্যের মাপকাঠিতে সেটা হবে। জনতার ক্ষমতায়ন হবে এবং বিধর্মীদের অধিকার, সম্মান, মর্যাদা, অধিকার, সেটা ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত হবে যদি আমরা ইসলামপন্থীর ক্ষমতায় আসি। আমি জাতিকে বলে রাখতে চাই যে অনেক দল তো দেখা হয়েছে, এবার ইসলামপন্থীরাও নানা সরকারের অংশে ছিল, এবার এককভাবে ইসলামপন্থীদের সুযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ নতুন বাংলাদেশের স্বপ্ন যেটা দেখা হচ্ছে সেটা এই দেশের 1000 বছর ইতিহাস, ঐতিহ্য, লালিত যে বিশ্বাস, সেই ইসলামের মাধ্যমে সেটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমি অনেক চেষ্টা করেছি যে আসলে আপনারা এই ইসলামিক দলগুলোর ঐক্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় যদি কোনো ইস্যু আসে সেক্ষেত্রে আপনারা বিএনপি এবং সবাইকে নিয়েই একটি প্ল্যাটফর্মে আসলে যুদ্ধ করতে চান। এটি আসলে খুবই ভালো লেগেছে আমার আজকের আলোচনায়। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের শিক্ষার্থীদের যে প্রত্যাশা এবং চাওয়া পাওয়া, আমরা দেখেছি কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম উপদেষ্টা তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি আসলে ইঙ্গিত করেছেন বেশ কিছু, সেগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। প্রিয় দর্শক, টেবিল টকে এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে আগামীকাল একই সময় এশিয়ান টেলিভিশনে টেবিল টক দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।